নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প একটুকু বাসা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প একটুকু বাসা। অনেক দিন ধরেই কথা হচ্ছিল। দীপালি প্রায় বলে, এসো একদিন আমাদের বাড়িতে, সবার সঙ্গে আলাপ পরিচয় হবে। প্রভাস সকৌতুকে তার অফিসের কলিগের দিকে তাকিয়ে হেসে বলে, অচেনা জায়গায় অচেনা লোকজনের মধ্যে আমি কথা বলতে পারি নে। দীপালি বলে, বাবা, তুমি আবার কথা বলতে পারো না? কত লোকের সঙ্গে তোমার কত আলাপ। রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি তুমি। কত শিল্পী সাহিত্যিকের সঙ্গে তোমার পরিচয়। প্রভাস বলে, বাধ্য হয়ে অনেকের সঙ্গে আলাপ টালাপ রাখতে হয়, নইলে তেমন আমি সামাজিক নই, ঘরকুনো। নিজের অন্য একটি রূপ দীপালির কাছে তুলে ধরে প্রভাস। এটা একেবারে যে মিথ্যে কথা তা তো নয়। সব মানুষই কোনো কোনো মুহূর্তে নিঃসঙ্গতা ভালোবাসে, নিঃসঙ্গ হওয়াও। প্রভাস দত্তের অবশ্য সঙ্গীর অভাব নেই। একান্নবর্তী পরিবারে বাপ মা ভাই বোনদের নিয়ে সে বাস করে। অফিসেও ছোট বড় অনেকের সঙ্গেই তার আলাপ পরিচয় আছে। রিক্রিয়েশন ক্লাবের অন্তত গোটা 6 করে ফাংশন হয় বছরে। পাবলিক স্টেজ ভাড়া নিয়ে একটা করে নাটক প্রতি বছরেই তারা অভিনয় করে। সবই প্রভাসের তত্ত্বাবধানে হয়। এছাড়া অফিসের ইউনিয়নের সে একজন পাণ্ডা, এক্সিকিউটিভ কমিটির সদস্য। সবাই তাকে চতুর, বুদ্ধিমান বলে জানে। নিরীহ ভালো মানুষ ধরনের ছেলে সে মোটেই নয়, তবে পারতপক্ষে কারো অনিষ্ট সে করে না, উপকারই করে। অফিসে মেয়ে পুরুষ নির্বিশেষে সবার সঙ্গেই তার মেলামেশা আছে। সরকারি অফিস সত্ত্বেও তাদের ডিপার্টমেন্টে সে অনেক রীতিনীতির পরিবর্তন করে ফেলেছে। প্রবীণ সহকর্মীদের সে দাদা বলে ডাকে, অবশ্য সেই সঙ্গে নামটি জুড়ে দেয়। মেয়েদের মধ্যে যাঁরা বয়সে বড় তাদের নাম ধরে দিদি বলে ডাকে, আর যারা সমবয়সী কি কম বয়সী তাদের নাম ধরেই ডাকে প্রভাস। তার ডাকবার ভঙ্গিতে এমন একটা সহজ আন্তরিকতার সুর থাকে যে কেউ কিছু মনে করতে পারে না। মেয়ে পুরুষ সবার সঙ্গেই তার সৌহৃদ্যের সম্পর্ক। বিশেষ করে সমবয়সী কি কম বয়সী ছেলে মেয়েদের প্রত্যেকেই তাকে আপন মনে করে, যেন প্রত্যেকের সঙ্গেই তার গভীর অন্তরঙ্গতা। প্রভাস নিজে জানে এবং তার 2-1 ঘনিষ্ঠ বন্ধুও জানে। সত্যিই তো, কেউ আর বসুধৈব কুটুম্বকম হতে পারে না। বন্ধু নির্বাচনে যাচাই বাছাই করতেই হয়, তবে আর 5 জনের সঙ্গে সৌজন্য ভদ্রতা বজায় রেখে চলতে হয়। আর 5 জন সহকর্মীর সঙ্গে প্রভাসের যেমন ভদ্রতার সম্পর্ক, দীপালির সঙ্গেও তাই। কিন্তু দীপালি যেন তাকে একটু বিশেষ ধরনের অন্তরঙ্গ মনে করে। এই নিয়ে দীপালির আড়ালে আবডালে রঙ্গকৌতুকও কম হয় না। বিজন মল্লিক প্রভাসের কাছ থেকে সিগারেট চেয়ে নিয়ে বলে, ও হে দত্ত, ব্যাপারটা কি বলো দেখি। প্রভাস হেসে বলে, কিসের ব্যাপার? বিজন বলে, মিস দত্তের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা যেন ক্রমেই বাড়ছে।
প্রভাসও হাসে। ও, দীপালিদির কথা বলছো? তোমার হিংসা হচ্ছে বুঝি? দীপালি দেখতে সুন্দরী নয়, স্বভাব খুবই সরল, বয়স 35 হবে, স্বাস্থ্য তেমন ভালো না, হজমের গোলমাল আছে। দীপালিকে যে চিরকুমারী থাকতে হবে এটা প্রায় স্থির। অফিসে আরও কয়েকটি মেয়ে অবশ্য আছে, কেউ কেউ বিয়ের পরেও অফিসে নিয়মিত আসছে, দু একজন সিঁথিতে সিঁদুর পরবার পর ফেরেনি। দীপালির সম্বন্ধে সহকর্মীদের সকলেরই সহানুভূতি আছে, আবার আড়ালে আবডালে হাসি ঠাট্টাও তাকে নিয়ে হয়। যাকে মানুষ ভালোবাসে তাকে নিয়ে কি আর রঙ্গকৌতুক করে না? প্রভাস বলে, বড় মুশকিলে পড়েছি। দীপালিদি ওর বাড়িতে যাওয়ার জন্য খুব পীড়াপিড়ি করছে। বিজন বলে, লক্ষণ তো ভালো নয়। আমি লক্ষ্য করেছি তোমার প্রত্যেকটি ফাংশনে দীপালিদি উপস্থিত থাকে। তুমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে আর্টিস্টদের নাম ঘোষণা করতে থাকো, কি সেক্রেটারির ভাষণ দাও, দীপালিদি খুব মনোযোগ দিয়ে তোমার বক্তৃতা শোনে। তার চোখ দুটিও নিষ্ক্রিয় থাকে না, অপলকে একখানি মুখের পানে তাকিয়ে থাকে। প্রভাস লজ্জিত হবার ভঙ্গি করে বলে, কি যে বলেন, দীপালিদি আমার চেয়ে অন্তত বয়সে 5-6 বছরের বড়। ডিসপ্যাচ ডিপার্টমেন্টের সুবোধ হালদার জবাব দেয়, স্নেহ, প্রীতি, ভালোবাসা কি অঙ্কের হিসাবে আসে, না অঙ্কের হিসাবে যায় প্রভাস? বিজন বলে, ব্যাপারটা তা নয়, দীপালির নিজের স্বয়ংবরা হবার মতলব নেই, তবে কয়েকটি বোন আর ভাইজি আছে শুনেছি। আমাদের প্রভাস দত্তর কাঁধ তো খুব চওড়া, ওই কাঁধে কোনো একজনকে গছিয়ে দেওয়ার সদিচ্ছা থাকলেও থাকতে পারে। সহকর্মীদের মধ্যে প্রভাস একাই যে অবিবাহিত যুবক তা নয়, সলিল, অজয়, নির্মলরাও আছে। তবু যাদের অনুরা মেয়ে ভাইজি, ভাগ্নি কি বোন আছে, এমন সব প্রবীণ সহকর্মীর লক্ষ্য প্রভাসের দিকেই। প্রভাস দেখতে মোটামুটি সুপুরুষ, ফর্সা রং, ছিপছিপে লম্বা চেহারা। বাড়ির অবস্থা মোটামুটি ভালোই। মানুষ হিসাবে প্রভাস সামাজিক, সদালাপী, কিন্তু বিয়ের দিকে এখনও তেমন যেন কোনো ঝোঁক নেই প্রভাসের। তাছাড়া ভিতরে ভিতরে ওর পছন্দ অপছন্দ বড় কড়া, তাই অনেকে যেমন তার দিকে নজর রেখেছিলেন, তেমনি চোখ ফিরিয়েও নিয়েছেন। মেয়ের বাপরা তার সম্বন্ধে কি ভাবেন, কি মন্তব্য করেন, তাও কিছু কিছু কানে গেছে প্রভাসের। তাদের ধারণা প্রভাসের পাত্রী ঠিক হয়েই আছে, সেই জন্যেই বিয়ের প্রস্তাবে সে এত নিষ্পৃহ। আসল ব্যাপারটা প্রভাস নিজে জানে। রিনাই তার মনে প্রণয় আর পরিণয় সম্বন্ধে এমন বীতস্পৃহা এনে দিয়েছে। 4-5 বছর ধরে মন জানাজানির পর প্রভাস দেখতে পেল রিনার মনের খবর সে একেবারেই জানে না। অর্থ সম্পদ, গাড়ি বাড়ির দিকেই তার আকর্ষণ। বাবা মার দোহাই দিয়ে সে একটি বিত্তবান ছেলেকেই শেষ পর্যন্ত বিয়ে করেছে। দুঃখ, লজ্জা, অপমানে প্রভাস কিছুদিন মুষড়ে পড়েছিল ঠিকই, আবার সামলে উঠেছে। ভেবে দেখেছে প্রতিশোধ নিতে গিয়ে সে রিনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজের সময়, সামর্থ্য এবং মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলবে। তাই সে
অফিসের কাজ ছাড়াও ক্লাবের কাজকর্মে আরও বেশি মনোযোগ দিয়েছে। রিক্রিয়েশন ক্লাবের লাইব্রেরি আছে, ম্যাগাজিন আছে, আলোচনা চক্র আছে, নাটকের রিহার্সেল আছে। কাজের অভাব নেই। কিন্তু মেয়েদের উপর একটা ঘৃণা আর বিদ্রূপের মনোভাব যেন স্থায়ী হয়ে গেছে প্রভাসের মনে। যত কাজকর্মই করুক, একটি ক্ষতচিহ্নের কথা প্রভাস কিছুতেই ভুলতে পারে না। সে যেন কাজ দিয়ে নিজেকে ভুলিয়ে রাখতে চায়। অনেক সময় ভুলে থাকেও, কিন্তু মাঝে মাঝে যখন মনে পড়ে তখন কষ্টের সীমা থাকে না। মনের এই অবস্থা সত্ত্বেও বাবা মা তাকে বিয়ের জন্য পীড়াপিড়ি করতে শুরু করেছেন। ছোট বোন ছন্দাও তাঁদের সঙ্গে যোগ দিয়েছে। ছন্দা বলে, দাদা, তুমি যদি সেই কারণে বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করে থাকো, তাহলে তোমার পক্ষে সেটা বড় ডিফিট। প্রভাস চটে ওঠে, আমি কেন বিয়ে করব না ঠিক করেছি তা তুই জানিস? ছন্দা শান্তভাবে বলে, দাদা, বাড়ির সবাই তা জানে। আমাদের চেনা জানার মধ্যে কারুরই তা জানতে বাকি নেই, মুখে বলে না তাই। প্রভাস বলে, জানে তো জানুক, আমার তাতে কিছু এসে যায় না। তবু নানা জায়গা থেকে সম্বন্ধের প্রস্তাব আসে। তার ইচ্ছার বিরুদ্ধেই বাবা মা আলাপ আলোচনা চালিয়ে যান। মেয়ে দেখার পালাও চলে। প্রভাস নিজে কচ্চিৎ কখনো দেখতে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার পছন্দ হয় না, কি ছন্দার মনোপুত হয় না। দু একটি ক্ষেত্রে মা কি ছন্দার পীড়াপিড়িতে দেখতে যেতে হয়, তারপর হতাশ হয়ে ফিরে আসে। মা রাগ করে বলেন, তুই ইচ্ছা করে সবাইকে অপছন্দ করছিস, এ তোর একটা জেদ। প্রভাস জবাব দেয়, তোমাদেরও তো জেদ কম নয়। পছন্দ না হলেও আমার কাউকে পছন্দ করতে হবে। মা বলেন, কি করে তুই পছন্দ করবি বল? আমি তো সবই বুঝি। সেই একজনের মুখ তোর চোখের সঙ্গে লেপ্টে রয়েছে। তুই আর কোনো মুখকেই সুন্দর দেখতে পারিস নে। যাকে আজ প্রভাস চূড়ান্তভাবে ঘৃণা করে, তার সম্পর্কে অনুরাগের কথা শোনায় মার উপরও তার ঘৃণার সীমা থাকে না। তার মনে হয় অতীতে দুর্বলতার ইঙ্গিত দিয়ে পরিবারের সকলেই তাকে অপমান করতে চায়। তারপর কিছুদিন ধরে বিয়ের প্রসঙ্গ আর ওঠে না। প্রভাসের উপর সবাই যেমন বিরক্ত হয়ে রয়েছে, সে নিজেও তেমনি কম উত্ত্যক্ত হয়নি। নতুন নাটকের রিহার্সালের ব্যাপারে প্রভাস সেদিন গিয়েছিল বেলগাছিয়ায় সুলতা মজুমদারের কাছে। অভিনেত্রী সুলতা মজুমদার অ্যামেচার ক্লাবের থিয়েটারে অভিনয় করে। প্রভাসদের অফিস ক্লাবেও দু একবার অভিনয় করেছে। অ্যাপয়েন্টমেন্ট করেই সে এসেছিল, কিন্তু ওদের বাড়িতে এসে দেখল সুলতা বেরিয়ে গেছে। সুলতার মা কুণ্ঠিতভাবে বললেন, কিছু মনে করবেন না, ফিল্ম ডিরেক্টর শ্যামল শিকদার এসেছিলেন, নতুন কি একটা ছবি করছেন তিনি, ডেকে নিয়ে গেলেন। আমাকে সুলতা সব বলে গেছে, কালই আপনার সঙ্গে নিজে গিয়ে দেখা করবে। প্রভাস ফিরে যেতে যেতে ভাবল, অফিস ক্লাবের সেক্রেটারির চেয়ে ফিল্ম ডিরেক্টরের দাবি নিশ্চয়ই বড়, সেখানে প্রাপ্তিযোগও বেশি। সুলতাকে দোষ দেওয়া যায় না। তবু মনটা অপ্রসন্ন হয়ে গেল প্রভাসের। সেই ভবানীপুর থেকে এসেছে,
মিছামিছি আজ সারা সকালটাই নষ্ট হলো। হঠাৎ প্রভাসের মনে পড়ল, এই পাড়াতেই দীপালিদিরা থাকেন, একবার গেলে হয় খোঁজ নিতে। অনেক দিন ধরেই বলে আসছেন দীপালিদি। একবার গিয়ে দেখে এলে হয় কোন রত্ন আছে তাঁর ঘরে, কেন এত আমন্ত্রণ নিমন্ত্রণ। পকেটের বই বার করে ঠিকানাটা একবার দেখে নিল প্রভাস। অন্তত এই একটা বিষয়ে সে খুব মেথডিক্যাল। সামান্য পরিচিত ব্যক্তিরও নাম, ঠিকানা, ফোন থাকলে ফোন নাম্বার সে নোট বইতে টুকে রাখে। হাউজিং স্ট্রিটের সারি সারি ব্লক, চূড়ায় একটি করে ইংরেজি অক্ষর, ওতেই নামগোত্রের পরিচয়। পি ব্লকটার দিকে এগিয়ে যেতে লাগলো প্রভাস। অবশ্য ঠিক বিনা দ্বিধায় এগোতে পারল না। মনে মনে একবার এগোলো আর একবার পিছল। প্রভাস ভাবল, কেন এলাম? মিছামিছি সময়টাই নষ্ট হবে। দীপালিদিকে তো এতদিন ধরে দেখছি, মূর্তিমতি একটি আইস ব্যাগ, কথা বলতে পারে না ভালো করে। অবশ্য বলবার মতো কথা থাকলে তো বলবে। দীপালিদির সঙ্গে দেখা করে লাভ কি? কিন্তু শেষ পর্যন্ত মনস্থির করে ফেলল প্রভাস, এসেই যখন পড়েছে, ভদ্রতা রক্ষা করার জন্যে একবার যাওয়া ভালো। মিনিট পাঁচেকের বেশি না থাকলেই হলো। গিয়ে বলবে, দীপালিদি, কথা দিয়েছিলাম তাই এলাম, দেখলেন তো, কথা দিলে আমি রাখি। এমনি দু এক কথায় সাধারণ সৌজন্য বিনিময়, তারপরই বিদায় সম্ভাষণ। প্রভাস প্রোগ্রাম ঠিক করে ফেলল। তারপর 3 তলায় উঠে 5 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে দৌড় খুলে গেল। দীপালিদির পরিচিত মুখখানি সামনে দেখতে পেল প্রভাস। মুখখানি সুন্দর নয়, কিন্তু আন্তরিক আনন্দে উদ্ভাসিত। আরে প্রভাস, তুমি? আমি ভাবতেই পারিনি সত্যিই তুমি আসবে। কি আশ্চর্য! এসো এসো। 2 মিনিট দেরি হলেই আর দেখা হতো না। প্রভাস বলল, আমার সৌভাগ্য। দীপালি বলল, না, সৌভাগ্য আমারই। আমি তোমাকে কতদিন ধরে বলছি, এত দিনে তোমার সময় হলো। প্রভাস বলল, তাও তো অসময়ে, আপনার কাজের ব্যাঘাত হলো। দীপালি বলল, আরে না না, ব্যাঘাত আবার কি? এই কিউ ব্লকে আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন, সেখানে যাচ্ছিলাম। একটু বাদে গেলেও চলবে, অসুবিধে হবে না। এসো, ভিতরে এসো। প্রভাসের মনে হলো অনেক দিন বাদে কেউ যেন তাকে ভিতরে যাওয়ার জন্যে ডাকল। এতদিন সে জগৎ সংসারের বাইরেই দাঁড়িয়েছিল। প্রভাস ঘরের ভিতর ঢুকল। ঘরে আসবাবপত্র সাজানো। দক্ষিণ দিকে 2খানা তক্তাপোষ পাশাপাশি পাতা রয়েছে, তার উপর বিছানা গুটানো। উত্তর দিকে দেয়াল ঘেঁষে একজোড়া ছোট টেবিল চেয়ার, একটি বইয়ের আলমারি আর একটি জামা কাপড় রাখার আলনা। দীপালি চেয়ারখানা টেনে নিয়ে বলল, বসো প্রভাস, আর একটু আগে এলে মাধুর সঙ্গে দেখা হয়ে যেত। প্রভাস বলল, মাধুকে? দীপালি বলল, মাধুরী আমার বোন, বিএ পাশ করে বসেছিল, এবার একটা মার্চেন্ট অফিসে চাকরি পেয়েছে, খুব খুশি। মাধুও গেছে
আমার সেই বন্ধুর ছেলের জন্মদিনের নেমন্তন্ন রাখতে। মাধুকে বলেছি তোমার কথা। তুমি যে আমাদের ক্লাবের সেক্রেটারি। প্রভাস লক্ষ্য করল দীপালি অফিসে যেমন মুখচোরা, নিজের বাড়িতে তেমন নয়। অফিসে তার উপস্থিতি অনেক সময় টেরই পাওয়া যায় না, কিন্তু নিজের বাড়িতে তার ব্যক্তিত্ব বেশ পরিস্ফুট। মা, দেখো এসে কে এসেছে। সেই যে যার কথা বলেছিলাম, আমাদের অফিসের প্রভাস দত্ত। পাশের ঘর থেকে একজন প্রৌঢ়া বিধবা মহিলা এসে দাঁড়ালেন। ও, তুমি প্রভাস? তোমার কথা দীপালি প্রায় বলে, খুব গুণী ছেলে তুমি। প্রভাস একটু নত হয়ে নমস্কার জানালো। গুণের কি আছে, হইচই করে সময় কাটিয়ে দিই। কাজের কাজ কিছু হয় না। দীপালির মা বললেন, তাই কি আর হয়? যারা কাজের ছেলে তারা যতই হইচই করুক নিজের কাজ ঠিকই করে যায়। তাদের মূলে ভুল হয় না বাবা। বসো বসো, আমি হাতটা ধুয়ে আসি। প্রভাস ভাবল, মায়ের বয়সী ভদ্রমহিলাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেও হতো, কিন্তু অনাত্মীয়, বিশেষ করে সদ্য পরিচিত, তিনি পুরুষই হন কি মহিলাই হন, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করবার অভ্যাস প্রভাসের বহু দিন নেই। সে লক্ষ্য করল ভদ্রমহিলার চোখে মুখে স্নিগ্ধ লাবণ্য আছে, কণ্ঠস্বরও মধুর। যৌবনে তাঁর যে রূপ ছিল তার আভাস পাওয়া যায়। দীপালি বলল, তারপর এত বেলায় এদিকে কোথায় এসেছিলে? প্রভাস বলল, যদি বলি আপনার এখানে? দীপালি বলল, মোটেই না। তুমি যে সত্যি কথা বলছো না তোমার মুখ দেখেই বুঝতে পারছি। গুরুজনের কাছে মিথ্যে কথা বললে। প্রভাস হেসে ফেলল। হেসে বলল, নরকেও স্থান হয় না। দীপালি বলল, ছি ছি, আমি কি তাই বলেছি? একটু বাদে প্রভাসকে দীপালি সামনের বারান্দায় নিয়ে গেল। বাইরে কড়া রোদ, চারদিক স্তব্ধ। দীপালি হঠাৎ বলল, ফ্ল্যাটটা কেমন লাগছে? প্রভাস বলল, বেশ ভালো, বেশ ফাঁকা। ফাঁকা নয়, সামনে কত বড় মাঠ তাই দেখো। কম ভাড়ায় এত ভালো একটা ফ্ল্যাট পেয়ে যাব ভাবতেই পারিনি। আমাদের তো আর চেঞ্জে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আমার মোটেই ডাল লাগে না কখনো। অফিস থেকে ফিরে সন্ধ্যার পর এই বারান্দায় চেয়ার পেতে যখন বসি, মনে হয় কলকাতার বাইরে, বাংলাদেশের বাইরে কোথাও এসেছি। চলো পিছনটা দেখবে, চলো। পিছনটা আরও সুন্দর। পিছনে আর এক চিলতে বারান্দা, ডাইনিং স্পেসে চেয়ার টেবিল পাতা। দক্ষিণ দিকে আরও একখানি ঘর। পশ্চিমের জানালা দিয়ে দেখা যায় দেয়াল ঘেঁষে দুটি দীর্ঘ রাধাচূড়ার গাছ দাঁড়িয়ে আছে। দীপালি বলতে লাগল, ফাল্গুন চৈত্র মাসে এই গাছ দুটিতে কত যে পাখি এসে বসে তার ঠিক নেই। নীল রঙের পাখি, সবুজ রঙের পাখি, হলদে রঙের পাখি। রাধাচূড়ার ফুলও তো হলদে। সেই পাপড়ির সঙ্গে পাখির দেহের পালক মিশে যায়, আলাদা করে চেনা যায় না। প্রভাস বলল, আপনি তো দারুণ কবি দেখছি। আজকাল কবিতাও লেখেন নাকি দীপালিদি? দীপালি লজ্জিত হয়ে হাসল। সেসব শুনে আর কি হবে? আমাদের লেখা কি আর কোথাও ছাপা হয়? লিখে লিখে নিজের কাছেই রেখে দিই,
মাঝে মাঝে ভাবি তেমন সমজদার যদি কাউকে পাই পড়ে শোনাব। প্রভাস ভাবল, এই রূপহীন গত যৌবনা শবরীর আর কোনো প্রতীক্ষা বোধহয় এখন আর নেই, শুধু একজন সমজদার শ্রোতার প্রতীক্ষা। দীপালির মা এসে মেয়েকে অনুযোগ দিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবি নাকি দীপা? প্রভাসকে কিছু খেতে টেতে দিবি নে। প্রভাস বলল, না না, এই অসময়ে আবার কি খাবো। মহিলাটি বললেন, সে কি হয় বাবা, এই তুমি প্রথম এলে, কিছু মুখে না দিয়ে চলে গেলে আমাদের খুব দুঃখ হবে। প্রভাস বলল, তাহলে দিন কিছু, কিন্তু খুব সামান্য। ভদ্রমহিলা একটি প্লেটে করে আম কেটে নিয়ে এলেন আর খানিকটা ছানা। হেসে বললেন, আজ আমার একাদশী, ছেলেমেয়ের সব নেমন্তন্ন। আজকাল দুপুরেই সব নেমন্তন্ন হয়, রাত্রে কোনো অনুষ্ঠান করতে কেউ ভরসা পায় না। কখন বাস টাস বন্ধ হয়ে যাবে তার তো ঠিক নেই। খেতে খেতে প্রভাস বলল, দীপালিদিরা ক ভাই বোন? 3 বোন 1 ভাই। ছেলেটি সবচেয়ে ছোট, স্কুলে ক্লাস 10-এ পড়ে। এই তো দেখো বেলা দুপুর হয়ে গেল, এখনও ছেলের দেখা নেই। ছুটির দিন হলে আর তার পাত্তা পাওয়া যায় না, কেবল বাইরে বাইরেই থাকে। আর মেয়েরা? বড়টি এই দীপালি, মেজটির বিয়ে দিয়েছি। ওই দীপালি চেষ্টা চরিত্র করে দিয়েছে। দীপা আমার মেয়ে হয়েও ছেলে, ওই তো সংসার চালায়, নিজে বিয়ে থা করল না, ভাই বোনেদের কথা বিবেচনা করেই করল না। এখন ছোট বোনের বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। কিন্তু আজকালকার দিনে বিয়ে দেওয়া কি সোজা কথা? ছোট মেয়েও তেমনি, সে বলে যে বিয়ের জন্য তোমাদের ভাবতে ভাবতে শুকিয়ে যেতে হয়, তেমন বিয়ে আমি কিছুতেই করব না। প্রভাস হেসে বলে, তাই নাকি? মুহূর্তের জন্যে সেই তেজময়ী মেয়েটিকে তার দেখবার ইচ্ছা হলো, কিন্তু ভিতরের তেজ যে সবসময় আলো হয়ে ফুটে ওঠে তা তো নয়। ফলাহারের শেষে বিদায় নেওয়ার পালা। দীপালি ঘরের ভিতর গিয়ে এতক্ষণ কি যেন করছিল, এবার বেরিয়ে এলো। কাগজে মোড়া একটি চটি বই প্রভাসের হাতে তুলে দিয়ে লজ্জিতভাবে বলল, আমার কবিতার বই, অনেক দিন আগে নিজেই টাকা খরচ করে ছেপেছিলাম, বিক্রি হয়নি, জানতাম বিক্রি হবে না, তবে এখন আর বেশি পড়ে নেই। আত্মীয় বন্ধুদের উপহার দিয়ে দিয়ে প্রায় শেষ করে এনেছি। না, এখন খুলো না, বাড়িতে গিয়ে দেখো, পড়বার দরকার নেই, শুধু রেখে দিও। প্রভাস বলল, কি যে বলেন দীপালিদি, আপনার বই নিশ্চয়ই পড়ব। অয়েল পেপারে মোড়া প্লাস্টিকের একটি রঙিন পুতুল নিয়ে দীপালি প্রভাসের সঙ্গে এবার বেরিয়ে এলো। বান্ধবীর ছেলের জন্মদিনের নিমন্ত্রণ রাখতে যাচ্ছে দীপালি। মনে পড়ল প্রভাসের। প্রভাস বলল, আপনার দেরি করিয়ে দিলাম। দীপালি বলল, না না, কি যে বলো, কত যে আনন্দ হলো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কেউ তো বড় একটা আসে না, সবাইকে বলতেও পারি নে, কতজনে কত কি ভাবে। যাকগে। তারপর একটু হেসে বলল, আমাদের ফ্ল্যাটটা কেমন লাগলো?
প্রভাস স্মিত মুখে বলল, খুব ভালো। দীপালি গেট পর্যন্ত প্রভাসকে এগিয়ে দিয়ে ফিরে গেল। প্রভাস বড় রাস্তায় নামতে নামতে ভাবল, দীপালিদির কিসে এত সুখ? একটি পছন্দমতো ফ্ল্যাট কি জীবনের সমস্ত অপ্রাপ্তির দুঃখকে ঢেকে দিতে পারে? এ কথা দীপালিদিকে কোনো দিন জিজ্ঞাসা করা যাবে না। জিজ্ঞাসা করলেও দীপালিদি হয়তো জবাব দেবে না, জবাব দিয়ে উঠতে পারবে না। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প একটুকু বাসা।